সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ চলে এলাম দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের জীবনানন্দ দাশের লেখা তিমির হননের গান কবিতাটা আলোচনা করতে। যারা আমার আগের দুটো ভিডিও দেখোনি তারা ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকলে ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যেও, যাতে প্রত্যেকটা ভিডিওর নোট সবার আগে তোমরা পেয়ে যাও। এবার চলে আসি মূল ভিডিওতে। কবিতাতে যাওয়ার আগে কবি সম্পর্কে কিছু কথা বলি। জীবনানন্দ দাশ 18 ফেব্রুয়ারি 1899 সালে জন্ম এবং 22 অক্টোবর 1954 সালে ওনার মৃত্যু। রবীন্দ্র পরবর্তী বাংলার শ্রেষ্ঠ কবি তিনি। ওনার জন্ম বর্তমানে বাংলাদেশের বরিশালে। পিতা সত্যানন্দ দাশ এবং মাতা কুসুম কুমারী দেবী। জীবনানন্দ দাশের ছাত্র অবস্থা শুরু হয়েছিল বরিশালের ব্রজমোহন স্কুলে। 1915 সালে ম্যাট্রিকুলেশন পাশ করে ব্রজমোহন কলেজে ভর্তি হন। এখান থেকেই প্রথম বিভাগে IA পাশ করেন। প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যের স্নাতক এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল খরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা ইত্যাদি। তার সর্বাধিক রচিত উপন্যাসটি হল মাল্যবান। কবি জীবনানন্দ দাশ তার জীবদ্দশায় কোনো স্বীকৃতি লাভ করেননি, অর্থাৎ তিনি কখনোই কোনো রকমের পুরস্কার পাননি। মৃত্যুর পর ভারত সরকার কর্তৃক সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হন। এই ছিল কবির পরিচিতি। এবার আসি মূল কবিতাতে। কবিতার নাম হলো তিমির হননের গান। তিমির কথার অর্থ হলো অন্ধকার, হনন কথার অর্থ হলো খণ্ডন করা বা দূর করা, অর্থাৎ এই কবিতার অর্থ হলো অন্ধকারকে দূর করার একটা গান। আর এই কবিতার মূল কাব্যগ্রন্থটি হলো 7টি তারার তিমির। এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবি জীবনানন্দ দাশ 1948 সালে এই কবিতাটা প্রকাশ করেন। তিমির কথার অর্থ হলো অন্ধকার এবং হনন কথার অর্থ হলো ধ্বংস, অর্থাৎ অন্ধকার ধ্বংস করার গান। কবি শুরুতেই বলছেন, কোন হ্রদে, কোথাও নদীর ঢেউয়ে, কোন এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে। অর্থাৎ জীবনের শুরুতে মানুষের মধ্যে ছিল স্বাভাবিক মিলন, একতা। যেমন নদী ও সমুদ্রের জল মিলেমিশে একাকার হয়ে যায়, তেমনি আমরাও একে অপরের সাথে যুক্ত ছিলাম ভালোবাসার সম্পর্ক এবং মানবতার বন্ধনে। সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন হয়তো বা জীবনকে শিখে নিতে চেয়েছিল। এখানে কবি জীবনের নতুন ভোর, নতুন জাগরণের কথা বলেছেন। ভোর হলো নতুনের সূচনা, সূর্য আলোকের প্রতীক, এবং কবি তরুণ বয়সে স্মৃতি স্মরণ করছে যখন মানুষ নিজের জীবন, ভালোবাসা ও পৃথিবীকে চিনতে শুরু করে। সেই সময় মানুষ থাকে প্রাণবদ্ধ, আশায় ভরা এবং উদ্দীপনাময়। অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি, আমরা খেলেছি। এই লাইনটা হলো যৌবনের আনন্দ, স্বাধীনতা ও নিঃস্বার্থ খেলার প্রতীক। অন্য এক আকাশ বলতে এখানে বোঝানো হয়েছে সীমাহীন দৃষ্টি, যেখানে মানুষ কল্পনা ও নতুনত্বের আশ্চর্য দেখতে পায়। সেই সময় মানুষ ছিল মুগ্ধ, ভয়হীন, হাসি ও খেলায় ভরা। কবি এখানে বুঝাচ্ছেন সেই সময় মানুষ ছিল প্রকৃতির সাথে একাত্ম। সেখানে জীবন মানে ছিল আনন্দ এবং অনুভবের জোয়ার। তারপর কবি বলছেন, স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি। অর্থাৎ কবি এখানে বলছেন, আমরা তখন ভাবতাম ভালোবাসা কোনো পাপ নয়, বরং এটি একটি পবিত্র অধিকার। এখানে তিনি বোঝাতে চাইছেন সেই ভালোবাসার রূপ আজ হারিয়ে গেছে, কিন্তু তার স্মৃতি এখনো জীবনের অংশ হয়ে রয়ে গেছে। সেই সব রীতি আজ মৃতের চোখের মতো তারার আলোর দিকে চেয়ে নিরালোক। এখানে কবি বলছেন সেই আদর্শ আর স্মৃতিগুলো আজ যেন মৃত হয়ে গেছে। যেমন মৃতের চোখ আকাশের দিকে তাকিয়ে থাকলেও আর কোনো আলো দেখতে পায় না, তেমনি বর্তমান কালের মানুষ পুরনো বিশ্বাসের দিকে তাকিয়ে থাকলেও অনুভব করতে পারে না কোনো আশা বা আলোর। এটি আধুনিক সমাজের অনুভূতিহীন ক্লান্ত চেতনার প্রতীক। হেমন্তের প্রান্তরে তারার আলোক, সেই যে টেনে আজও খেলি। এখানে হেমন্তের প্রান্তরে তারার আলোক বলতে বোঝানো হয়েছে শীতের সেই স্লান দুর্বল আলোকে, অর্থাৎ অতীতের স্মৃতি যেখানে এখনো রয়েছে কিন্তু তার মধ্যে কোনো প্রাণ নেই। আর জের টেনে খেলি এর কথার অর্থ হলো আমরা জীবনে বাস্তবে আনন্দিত না থাকলেও শুধু স্মৃতির ভরসায় দিন কাটাতে থাকি। অর্থাৎ কবি এখানে বোঝাতে চাইছেন যে আমরা এখনো অতীতের স্মৃতি নিয়েই বেঁচে আছি। বর্তমানে আমরা যতই খারাপ পরিস্থিতির সম্মুখীন হই না কেন, আমরা তবুও মনের মধ্যে আশা রেখেছি যে একদিন ভালো সময় আসবেই। সূর্যালোক নেই, তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি। অর্থাৎ বাস্তব জীবনে আমাদের মধ্যে কোনো আনন্দ নেই, কিন্তু আমরা কল্পনায় নিজেকে বোঝাই যে আলো বা আনন্দ আছে। এটা আত্মবঞ্চনা বা নিজেকে ভান করে বেঁচে থাকার একটা করুণ সুর। কবি এখানে বোঝাতে চাইছেন মানুষ আজ অন্ধকারে থেকেও হাসছে, তার কারণ সে বাস্তবতাকে স্বীকার করতে পারছে না। তার হাসির আড়ালে লুকিয়ে থাকে দুঃখ, বেদনা, কষ্ট। শতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে, তবু সেই বিষাদের চেয়ে আরো বেশি কালো কালো ছায়া। এখানে ভদ্র সাধারণ বলতে বোঝানো হয়েছে মধ্যবিত্ত মানুষদের, অর্থাৎ যারা সাধারণভাবে সমাজে নিজের জীবনযাপন করছে কিন্তু অন্তরে বিষণ্ণতা ভুগছে, যারা নিজেদের জীবনের দুঃখের চেয়েও গভীরে এক অন্ধকার দেখতে পায়, দারিদ্র, অন্যায়, অবিচার ও মানসিক ক্লান্তিতে আচ্ছন্ন। এখানে তাদেরই কথা বলা হয়েছে। লঙ্গরখানার অন্ন খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে লঙ্গরখানার অন্ন খেয়ে অর্থাৎ দারিদ্র সীমা ছুঁয়ে যাওয়াকে বোঝানো হয়েছে। অর্থাৎ কবি এখানে বোঝাচ্ছেন মধ্যবিত্তরা বেঁচে আছে এক নিরাশ
ভালোবাসার মাধ্যমে, যেখানে সুখ বা স্বপ্নের কোনো স্থান নেই, কেবলই রয়েছে সংগ্রাম, দুঃখ, কষ্ট। নর্দমার থেকে শূন্য ওভারব্রিজে উঠে নর্দমায় নেমে ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে। এখানে কবি শহরের বাস্তব রূপকে তুলে ধরেছেন। এখানে পথবাসী গরিব মানুষের দুঃখের কথা বলা হয়েছে। তারা নর্দমার পাশেই ঘুমোয়, আবার কেউ কেউ মারাও যায়, কিন্তু কেউ তাদের খোঁজ করে না, কারণ প্রতিটা মানুষ নিজের জীবনের সাথে সংগ্রাম করতে করতে ক্লান্ত। তাই তাদের আর অন্যের দিকে দৃষ্টিপাত করার মতো সময় হয় না। এরা সব এই পথে, ওরা সব ওই পথে, তবু মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন, অন্তহীন বেদনার পথে। কবি এখানে বোঝাচ্ছেন সমাজ হলো শ্রেণীভুক্ত, অর্থাৎ কেউ ধনী, কেউ দরিদ্র, আবার কেউ মধ্যবিত্ত। তবুও সবার জীবনেই বেদনা বা দুঃখ কষ্ট আছে। মধ্যবিত্তরা বেদনাহীন ভাবে বেদনায় বাঁচে, যেন দুঃখ তাদের নিত্য সঙ্গী। এটাই বর্তমান যুগের এক গভীর সত্য। কিছু নেই, তবু এই জের টেনে খেলি, সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি। অর্থাৎ কবি এখানে বোঝাচ্ছে জীবনে আর কোনো কিছুই অবশিষ্ট নেই, না আছে সুখ, না আছে আশা। আমরা ভান করে বেঁচে আছি, যেন সামনে আলো আছে। মিথ্যে আশায় বেঁচে থাকার মানসিকতাই এখানে তুলে ধরা হয়েছে। জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি। এখানে জীবিত বা মৃত রমণী বলতে বোঝানো হয়েছে শহরের সেই নিস্তেজ সৌন্দর্যকে, যা বাইরে থেকে সুন্দর বলে মনে হলেও ভেতরে পুরোপুরি ফাঁকা বা শূন্য। কারণ যারা এই শহরবাসী বা যারা শহরে বসবাস করে বা জন্মগতভাবেই শহরে, তারাই একমাত্র জানে যে শহরের কি কষ্ট। যেমন কারোর মৃত্যু হয়ে যাচ্ছে, কাউকে খুন করে দেওয়া হচ্ছে, কারোর আবার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাচার হয়ে যাচ্ছে, কিন্তু সেই সবের কোনো বিচার নেই। কিন্তু আমি যদি এখানে গ্রামের কথা বলি, গ্রামের এলাকাই হচ্ছে ফাঁকা এলাকা, যেখানে আগাগোড়াই মানুষের সেফটির কোনো ব্যবস্থা নেই। কিন্তু শহর একটা মেগাসিটি হয়েও সেখানে কোনো নিরাপত্তার স্থান নেই, যেটা এখন বর্তমান সমাজে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। তাই এখানে কবি সেই জিনিসটাই তুলে ধরছেন। আর মৃগনাভি বলতে বোঝানো হয়েছে মানুষ নিজের ভেতরেই সৌন্দর্যকে খুঁজে পায়, কিন্তু চারিদিকে তো অন্ধকার। তাই সে নিজের ভালোবাসাকে খুঁজে পেলেও তার কোনো অর্থ বুঝতে পারে না। শেষ লাইনে কবি বলছেন, তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী? আমরা তো তিমির বিনাশী হতে চাই, আমরা তো তিমির বিনাশী। কবিতার শেষ লাইনে এই কবিতার মূল বার্তা প্রকাশিত হলো, যেখানে কবি আমাদের কাছে প্রশ্ন করছে যে আমরা কি সত্যি অন্ধকারেই সুখ খুঁজে পাই? না, তা তো নয়, আমরা সেটা চাইনি। আমরা চাই তিমির অর্থাৎ অন্ধকারকে ভেদ করতে, মানবতাকে পুনর্জাগরণ ঘটাতে। কবি শেষ লাইনে বলছেন আমরা তো তিমির বিনাশী। এই লাইনটাই হলো মানবতার আশাবাদী বার্তা। অর্থাৎ কবি এখানে আমাদের সকলকে মনে করিয়ে দিচ্ছেন যে আমাদের জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন, একদিন এই অন্ধকার থেমে যাবে আর নতুন সূর্যের আলো ফুটে উঠবে। অর্থাৎ আমাদের সবাইকে বাঁচার এক নতুন দিশা দেখাচ্ছেন কবি এই কবিতার মাধ্যমে। কবি এই কবিতার মাধ্যমে বোঝাচ্ছেন যে অতীতের দিনগুলো ছিল খুব স্মরণীয়, খুব সুন্দর, ভালোবাসা আদান প্রদানের মাধ্যমে দিন কাটতো, কিন্তু বর্তমান সময় সম্পূর্ণ পাল্টে গেছে, যেখানে দরিদ্র আর মধ্যবিত্ত কথাই কবি তুলে ধরেছেন। যেখানে মধ্যবিত্তরা দরিদ্র, অন্যায়, অবিচার আর মানসিক ক্লান্তিতে জর্জরিত। তাদের মনের মধ্যে আসলে কোনো সুখ নেই, কিন্তু তারা নতুন সুখের আশায় বেঁচে থাকে, ভাবে নতুন ভোর আসতে চলেছে। কবি তাই এই কবিতার মাধ্যমে আমাদের সবাইকে এটাই বোঝাতে চাইছেন যে সময় যতই খারাপ হোক বা পরিস্থিতি যতই করুণ হোক, একদিন নতুন সময় আসবে এবং ভালো সময় আসবে।